করতে। আমরা লাস্ট ক্লাসে এখানে ছিলাম, আমরা যদি একটু আগাই তাহলে ট্রান্সফরমারের যে ওয়ার্কিং প্রিন্সিপাল যেটা আছে এটা একটু আমাদের একটু ইম্পর্টেন্ট। এই জিনিসটা তো পরীক্ষা আমাদের একটু থিওরি আকারে আসতে পারে। স্যার আমাদের স্যার আপনাকে একটু ইন্টারাপ্ট করি স্যার, আমাদের সিটি আর অ্যাসাইনমেন্ট নিয়ে স্যার একটু যদি এগুলো করে ফেলতেন, না হলে স্যার আবার শেষে তো আবার ঝামেলা পড়ে যাবো। সিটি নিয়ে চিন্তা করতেছিলাম, নেক্সট উইকে একটু জানাবো আর কি। নেক্সট উইকে হয়তো যদি একটা সিটি অথবা অ্যাসাইনমেন্ট দেওয়া যায় কিনা। ঠিক আছে, স্যার অ্যাসাইনমেন্ট দিলে আমাদের জন্য স্যার সুবিধা হয়েছে। ওটা একটু আমার একটু চিন্তা করতে হবে, মানে কিভাবে কি করা যায়। অ্যাসাইনমেন্ট দিল, অ্যাসাইনমেন্টে কিভাবে দিব এটা একটু মানে গুছিয়ে নিতে হবে আমার। জি স্যার, এখনো গুছাতে পারি না, দেখি নেক্সট ক্লাসে হয়তো তোমাদেরকে জানাতে পারবো কিনা। ঠিক আছে, ওকে স্যার, ওটা আমার মাথায় আছে, কিন্তু আসলে মানে কিভাবে নেবো একটু গুছাইতে পারতেছিলাম না, জন্য তোমাদেরকে জানাই না। দেখা যাক আমার নেক্সট ক্লাসে কিছু একটা করা যায়। ওকে স্যার, ধন্যবাদ। ঠিক আছে, আমরা যদি আগাই তাহলে আমাদের যে কাস্টমার আসলে এখান থেকে যে জিনিসটা একটু আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে Recording in progress. আমাদের একটু জানা দরকার। এই ওয়ার্কিং প্রিন্সিপালটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, থিওরি হতে আসতে পারে পরীক্ষায়। রাইট ডাউন দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এ ট্রান্সফরমার। ওয়ার্কিং প্রিন্সিপাল আমরা সবাই মোটামুটি জানি। এটা ট্রান্সফরমারের যেটা কাজ, এটা একটা স্ট্যাটিক ডিভাইস। স্ট্যাটিক ডিভাইস বলারও একটা উদ্দেশ্য আছে, যেহেতু আমরা যে ডিভাইস গুলো পড়ে এসেছি সেগুলো হচ্ছে রোটেটিং ডিভাইস। আমরা জেনারেটরের কথা বলি বা মোটরের কথা বলি, যাই বলি না কেন, রোটেটিং ডিভাইস বলতে আমরা বুঝতেছি এখানে ছিল একটা রোটর ছিল অথবা মোটরের কাছে একটা শ্যাফট ছিল, যেটা সবসময় কন্টিনিউয়াসলি আমাদের রোটেশনে ছিল যখন আমাদের মেশিনটা অপারেশনে ছিল। যেহেতু তারা রোটেটিং ডিভাইস, তো আলটিমেটলি একটা মেশিন যদি রোটেট করতে যায় অবশ্যই সেখানে কিছু ফ্রিকশনাল লস বা মেকানিক্যাল লস, উইন্ডেজ লস, যেগুলো আমরা ডিসি জেনারেটরে দেখছিলাম, ওই ধরনের কিছু লস আমাদের চলে আসবে। তাছাড়াও মেশিন যখন আমার রোটেশনে থাকবে তখন হচ্ছে আমাদের সেখানে কন্টিনিউয়াসলি কিছু নয়েজ প্রোডাকশন হবে। কিন্তু ট্রান্সফরমার যেহেতু হচ্ছে একটা স্ট্যাটিক ডিভাইস, এখানে তোমার কোনো রোটেটিং পার্ট নাই, সো এই জায়গায় আলটিমেটলি তোমার মেকানিক্যাল লসের পরিমাণটা কমে আসবে। আর যদি মেকানিক্যাল লসের পরিমাণটা কমে আসে, আসলে আমাদের ট্রান্সফরমারের এফিসিয়েন্সিটা হবে, আমাদের যে ডিসি জেনারেটর বা ডিসি মোটর ছিল, অর্থাৎ আলটিমেটলি আমরা যে কোনো ধরনের রোটেটিং মেশিনের তুলনায় আমাদের ট্রান্সফরমারের এফিসিয়েন্সিটা হবে অনেক বেশি, যেহেতু এখানে কোনো রোটেটিং পার্ট নাই। সো এখানে নয়েজ প্রোডাকশন হওয়ার পসিবিলিটিটাও কম। সো ট্রান্সফরমারের এফিসিয়েন্সিতে আসলে যত ধরনের মেশিন আমরা দেখি আমাদের এই কোর্সের মধ্যে, আমরা দুই ধরনের মেশিন দেখতেছিলাম। একটা ছিল আমাদের এসি মেশিন, একটা ছিল ডিসি মেশিন। ডিসি মেশিনের মধ্যে আমরা দুইটা মেশিন দেখছি, একটা ছিল ডিসি জেনারেটর, একটা ছিল ডিসি মোটর। এখন এসি পার্টে আমরা যে দুটো জিনিস দেখবো, একটা হচ্ছে ট্রান্সফরমার, আর পরবর্তীতে আমরা একটা মোটর দেখবো যেটা হচ্ছে ইন্ডাকশন মোটর, ওদিকে আমরা এখনো যাই নাই। আজকে আমরা যে ট্রান্সফরমারটা দেখতেছি, ট্রান্সফরমারের একদম ইন জেনারেল যে কাজ সেটা হচ্ছে সেটা একটা ইলেকট্রিক্যাল এনার্জিকে সে একটা সার্কিট থেকে অন্য একটা সার্কিটে ট্রান্সফর্ম করবে। আর এই ট্রান্সফর্ম করার সময় সে আসলে যেটা করবে, যদি আমরা একটা লসলেস বা আইডিয়াল ট্রান্সফরমারের কথা চিন্তা করি, তাহলে আমরা ইনপুটে যে পরিমাণ পাওয়ার সাপ্লাই তাকে দিব, আউটপুটে আলটিমেটলি আমরা ঠিক একই পরিমাণ পাওয়ার পাবো। যেহেতু আমরা বলতেছি আইডিয়াল বা লসলেস, আবার শুরুতেই বলে নিয়েছিলাম যেহেতু ট্রান্সফরমারে যেহেতু আমাদের কোনো রোটেটিং পার্ট নাই, অর্থাৎ এটা একটা স্ট্যাটিক ডিভাইস, তো এখানে মেকানিক্যাল লসের পরিমাণটা আলটিমেটলি অনেকটাই কম। সো আলটিমেটলি যে পরিমাণ ইনপুট পাওয়ার দেবো আমরা মোটামুটি একই পরিমাণ আউটপুট পাওয়ার যদি পাই, তাহলে ট্রান্সফরমার আসলে যে কাজটা করবে সেটা হচ্ছে, যেহেতু সে পাওয়ারের কোনো চেঞ্জ করবে না, জাস্ট সে আইদার ভোল্টেজ লেভেলটাকে বাড়াই দিবে অথবা ভোল্টেজ লেভেলটাকে কমাই দিবে। এখন সে যেহেতু কনস্ট্যান্টলি পাওয়ারটাকে তোমার ট্রান্সফর্ম করছে ইনপুট সার্কিট টু দা আউটপুট সার্কিট, সো যদি আলটিমেটলি আমরা পাওয়ারটাকে ফিক্স রাখতে চাই, সো ভোল্টেজ যদি বাড়ে বা কমে, তার করসপন্ডিং আলটিমেটলি কারেন্টটা কমবে অথবা বাড়বে। তো ট্রান্সফরমারের কাজে হচ্ছে সে একটা সার্কিট থেকে আরেকটা সার্কিটে যেহেতু সে ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সফর্ম করবে, কিন্তু ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সফর্ম করতে গিয়ে আসলে সে যে কাজটা করে থাকে, সে এই যে দুইটা সার্কিটের মধ্যে সে আসলে ইলেকট্রিক্যাল পাওয়ারটাকে ট্রান্সফর্ম করলো, তাদের মধ্যে আসলে সে কোনো ইলেকট্রিক্যাল কানেকশন সে এস্টাবলিশ করবে না। আমরা জানি লোড থেকে সোর্সে যদি আমরা কোনো পাওয়ার পাঠাতে চাই, তাহলে আমরা কিছু ওয়্যার ইউজ করে থাকি। যদি আমরা একটা ডিসি ব্যাটারির সাহায্যে যদি একটা লাইট আমরা জ্বালাতে চাই, তাহলে আমরা যেটা করে থাকি, লোড এবং সোর্সের মধ্যে সরাসরি একটা ইলেকট্রিক্যাল কানেকশন থাকবে। কিন্তু ট্রান্সফরমার হচ্ছে একটা এমন একটা ইলেকট্রিক্যাল ডিভাইস যেটা হচ্ছে প্রাইমারি সার্কিট থেকে সেকেন্ডারি সার্কিট অথবা সোর্স থেকে লোডে পাওয়ার ট্রান্সফর্ম করবে, ঠিক আছে, কিন্তু সে তাদের মধ্যে কোনো ইলেকট্রিক্যাল কানেকশন সে এস্টাবলিশ করবে না, অর্থাৎ লোড এবং সোর্সের মধ্যে কোনো ইলেকট্রিক্যাল কানেকশন থাকবে না। টোটাল যে পাওয়ার ট্রান্সফারের যে প্রসেস, সে প্রসেসটা হবে আলটিমেটলি একটা ম্যাগনেটিক সার্কিটের মাধ্যমে। তোমরা কি সার্কিট পড়ছো না ম্যাগনেটিক সার্কিট পড়ছো? ম্যাগনেটিক সার্কিট হয়তো সিলেবাসে একটু করে আছে তোমাদের, আমি যা দেখছিলাম। ওটাকে কভার করা হয়েছে তোমাদের? একটু রেসপন্স করো। স্যার ম্যাগনেটিক সার্কিট তো পড়ানো হয় না আমাদের। ইন্ডাক্টর, ক্যাপাসিটর এগুলো পড়ছো? জি স্যার। হ্যাঁ, আসলে ম্যাগনেটিক সার্কিটের দিকে স্যার হয়তো যাবেন, মানে ফেজর অ্যালজেব্রাকে পড়ানো হয়েছে। ফেজর অ্যালজেব্রা? জি স্যার, আবার বলুন। ফেজর অ্যালজেব্রা
রিয়েল পার্ট, ইমাজিনারি পার্ট, এই ধরনের কিছু টার্ম কি শুনছো? মানে কোন একটা সার্কিটে তোমার রিয়েল পার্ট আছে, ইমাজিনারি পার্ট আছে, এগুলো কি পড়ানো হয়েছে? না স্যার, এখনো হয় নাই। ইম্পিডেন্স, ইম্পিডেন্স, রিঅ্যাকট্যান্স, এই ধরনের কিছু টার্ম কি শুনছো? ইম্পিডেন্স বা রিঅ্যাকট্যান্স শোনা না গেলে সমস্যা নাই, একটু রেসপন্স করো, তাহলে আমি একটু কভার করবো। না স্যার, শুনি না স্যার, আজকে প্রথম শুনতেছি। আচ্ছা, স্যার দেখাবে, সমস্যা নাই। স্যার কি এসি শুরু করছে? এসি তো শুরু করছে বলে, এসি পার্ট শুরু করে নাই নাকি ডিসি পার্ট আছে স্যার এখনো? জি স্যার, এসি পার্ট শুরু করেছি। শুরু করছে স্যার। আচ্ছা ঠিক আছে, এসি পার্ট যেহেতু শুরু করে, স্যার আসলে ইম্পিডেন্স নিয়ে অনেক ডিটেলস বলবেন। একটু ইম্পিডেন্সটা তোমাদের যদি একটু ধারণা থাকতো তাহলে আমার ট্রান্সফর্মার পড়াতে একটু সুবিধা হতো। এত সমস্যা নাই, আমি একটু যদি পারি আজকে দেখাবো আজকে কাছে। তো আমি যেটা বলতেছি এটা একটু যদি শুনো তাহলে, আচ্ছা আমরা শুরুতেই বলছি আমাদের দুইটা সার্কিট থাকবে, এটা আমরা মোটামুটি কনফার্ম। একটা হচ্ছে প্রাইমারি সার্কিট, একটা হচ্ছে সেকেন্ডারি সার্কিট। এই দুইটা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট, কিন্তু এই দুইটা ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে আমরা যে এনার্জি ট্রান্সফর্মটা করবো, সেই এনার্জি ট্রান্সফর্মটা হবে বাই মিনস অফ এ ম্যাগনেটিক সার্কিট। অর্থাৎ তাদের মধ্যে কোনো ইলেকট্রিক্যাল কানেকশন থাকবে না, তার হচ্ছে জাস্ট মিউচুয়াল ইন্ডাকশন নামে একটা প্রসেস তোমরা শুনবা। এটা স্যার আরো ডিটেলস বলবেন, আমি একটু করে বলবো। এই মিউচুয়াল ইন্ডাকশন প্রসেসের মাধ্যমে একটা কয়েল আসলে যে ফ্লাক্সটা প্রডিউস হবে, সে ফ্লাক্সটা যখন, আমি যদি একটা সার্কিটের চিত্র এখানে দেখাই, এই চিত্রটা যদি আমরা দেখি, ধরো আমাদের এখানে একটা কয়েল আছে, বাকি আশেপাশে কি আছে সেগুলো আমাদের এখন দেখার দরকার নেই, ইকুয়েশন আমাদের এখন দেখার দরকার নেই। আমি জাস্ট যেটা বলতেছি, আমাদের এমন একটা কয়েল থাকবে, এটাকে যদি আমরা বলি প্রাইমারি কয়েল। এই প্রাইমারি কয়েলকে যদি আমরা একটা সোর্সের সাথে কানেক্ট করি, তাহলে এই প্রাইমারি কয়েলের মধ্যে যদি আমাদের একটা অল্টারনেটিং কারেন্ট ফ্লো করে, তাহলে আমরা জানি কয়েলের মধ্যে যখনই কারেন্ট ফ্লো করবে তার চারপাশে কিছু ফ্লাক্স প্রডিউস হবে। যে ফ্লাক্স যদি আমাদের এখান থেকে প্রডিউস কিছু ফ্লাক্স আমরা যদি কোনো একটা ম্যাগনেটিক পাথের মাধ্যমে সার্কুলেট করিয়ে নেইবরিং আরেকটা কয়েল, যেটা পার্শ্ববর্তী আরেকটা কয়েলে যদি লিঙ্ক করাতে পারি, তাহলে এই পার্শ্ববর্তী কয়েল যখনই কিছু রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স এনকাউন্টার করবে, তখনই ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন প্রিন্সিপাল অনুযায়ী ওই পার্শ্ববর্তী কয়েলের অ্যাক্রসে আমরা কিছু ইএমএফ পাবো। ঠিক আছে না? এই জিনিসটাকে বোঝা গেছে? এটা আমরা মোটরের ক্ষেত্রেও দেখছি, ডিসি জেনারেটরও দেখছিলাম। আমি যেটা বলতেছি, যে একটা কয়েল আমাদের দেয়া থাকবে, মোটামুটি একটা কয়েল আমাদের দেয়া থাকবে। এই কয়েলের মধ্যে যদি আমরা একটা এসি সোর্স কে কানেক্ট করে থাকি, আমি বারবার বলতেছি একটা এসি সোর্স, আমরা ডিসি সোর্স এর কথা ভুলে যাচ্ছি, যেহেতু আমরা এখন ডিসি তে নাই, আমরা এসি মেশিনে আছি। আমরা যদি একটা অল্টারনেটিং কারেন্ট সোর্স যদি একটা কয়েলের সাথে কানেক্ট করি, অল্টারনেটিং কারেন্ট সোর্স থেকে যদি অল্টারনেটিং কারেন্ট আমরা ওই কয়েলের মধ্যে পাঠাই, তাহলে এই কয়েলের মধ্যে যে ফ্লাক্সটা প্রডিউস হবে সেটা কি এসটিডি ফ্লাক্স হবে নাকি অল্টারনেটিং ফ্লাক্স হবে? যদি আমরা এখানে যদি অল্টারনেটিং সাপ্লাই, অল্টারনেটিভ ক্লাস হবে। অবশ্যই অল্টারনেটিং ফ্লাক্স হবে। অল্টারনেটিং ফ্লাক্স মিন্স সময়ের সাপেক্ষে তার কিছু রেট অফ চেঞ্জ আমরা পাবো, অর্থাৎ টাইম ভ্যারিং ফ্লাক্স। এখন এই সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল ফ্লাক্স যদি কোনো একটা মিডিয়ামের মধ্য দিয়ে সার্কুলেট করে, যে মিডিয়াম হিসেবে আমরা এখানে ইউজ করলাম একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, এই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে কিছু পরিমাণ ফ্লাক্স, এটা আমরা ডট ডট একটা লাইন দিয়ে দেখিয়েছি। এই পরিমাণ ফ্লাক্স যদি গিয়ে সেকেন্ডারি একটা কয়েল দেখে পার্শ্ববর্তী আরেকটা কয়েল, যেটা হচ্ছে এই কোরের উপর পেঁচানো আছে, যার সাথে আসলে কোনো সোর্স আমার কানেক্ট করা নাই, কিন্তু এই সোর্সের ধরুন যে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স যদি সেকেন্ডারি কয়েলকেও লিঙ্ক করে, তাহলে ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন প্রিন্সিপাল আমাদের যেটা বলবে সেটা হচ্ছে কোন কয়েল যখন রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স এনকাউন্টার করবে, তখন ওই কয়েলের দুইটা প্রান্তের অ্যাক্রস আমরা কি পাবো? একটা ইএমএফ ইনডিউস পাবো, একটা ইনডিউসড ইএমএফ আমরা পাবো। এবং ওই দুইটা কয়েলকে যদি আমরা কোনো একটা লোডের সাথে কানেক্ট করে দেই অথবা যদি শর্ট সার্কিট করে দেই, তাহলে আমরা কি পাবো? ওই ইনডিউস ইএমএফ ধরুন কিছু কারেন্ট ফ্লো আমরা ওই কয়েলের মধ্যে পাবো। ঠিক আছে না? এতটুকু কি কোনো জি স্যার। বোঝা যাচ্ছে না? কোনো কনফিউশন আছে? আসলে ট্রান্সফরমারের যে বেসিক প্রিন্সিপাল, যদি আমরা সহজ কথা বলতে চাই, বেসিক প্রিন্সিপাল হচ্ছে আসলে এই যে লাইনটা আমি মুখে বললাম, এই লাইনটাই জাস্ট এখানে একটু এলাবোরেট করে বলা হয়েছে। এখন এই কাজটা করতে গেলে আসলে যেটা করা হচ্ছে, আমরা একটা অল্টারনেটিং সোর্স আমাদের দরকার, যে অল্টারনেটিং সোর্স হচ্ছে আমাদের প্রাইমারি কয়েলের সাথে কানেক্ট থাকবে। অর্থাৎ যে কয়েল তুমি চাইলে এই সেকেন্ডারি কয়েল যেটা আমরা বললাম N2 নাম্বার অফ টার্নস যেখানে আছে, আর প্রাইমারি কয়েল যেখানে N1 নাম্বার অফ টার্নস আছে, এটা কোনো ধরা বাঁধা নিয়ম নাই যে সবসময় ভোল্টেজ সোর্সটাকে আমরা এই জায়গায় কানেক্ট করতে হবে। আমরা যদি ভোল্টেজ সোর্সটাকে খুলে নিয়ে যদি N2 তে কানেক্ট করতাম, তখন N2 হয়ে যেত আসলে প্রাইমারি, আর সেকেন্ডারিতে দ্যাট ইজ N1 এ যদি আমরা এখানে একটা লোড কানেক্ট করতাম, তখন N1 হয়ে যেত আসলে সেকেন্ডারি। কিন্তু কনভেনশনে যেটা করা হয়, যেহেতু ট্রান্সফরমার যেহেতু আমরা একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন করবো, এই প্রাইমারি এবং সেকেন্ডারি উইন্ডিংটা আসলে ডিফাইন করে দেওয়া হয়। অর্থাৎ কোন উইন্ডিং আসলে তুমি সাপ্লাই দিবা এবং কোন উইন্ডিং থেকে আসলে তুমি আউটপুটটা ড্র করবে। তো যে উইন্ডিং এর সাথে আসলে আমরা সাপ্লাইটা দিব সেটাকে আমরা বলবো আসলে প্রাইমারি উইন্ডিং, আর যে উইন্ডিং থেকে হচ্ছে আমরা আউটপুটটা ড্র করব সেটাকে আমরা বলবো সেকেন্ডারি উইন্ডিং। আর সে দুইটা উইন্ডিং এর মধ্যকারে লিঙ্ক করবে আমাদের একটা কোর, যে কোরটা আসলে কোর হিসেবে আসলে আমরা যে ম্যাটেরিয়ালটা ইউজ করবো সেটা হচ্ছে একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল।
এবং এই কোর হিসেবে আসলে আমরা কখনো সলিড কোর ইউজ করবো না। সলিড কোর ইউজ না করে আসলে আমরা ল্যামিনেটেড কোর ইউজ করবো। ল্যামিনেটেড শব্দের অর্থ কি বুঝছো? যদি আমি একটু দেখাই। জি স্যার। একসাথে লাগাই। হ্যাঁ, আমরা এই চিত্রটা একটু দেখা যাচ্ছে যা এখানে যদিও বলা হচ্ছে একটু লেমিনেটেড কোর, আমরা যে লেমিনেটেড শব্দটা যদি এখানে একটু বাদ দিই, জাস্ট এই কোরটা হচ্ছে একটা সলিড কোর। সলিড ধরো আমরা যে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইউজ করলাম, সেই একই ম্যাটেরিয়াল দিয়ে জাস্ট আমরা একটা কোর তৈরি করলাম, যে কোর আসলে কোনো ফাঁকা জায়গা নাই, অর্থাৎ একটা সলিড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি একটা কোর। কিন্তু আমি এটাও করতে পারি যে আমি সলিড করব না, জাস্ট কিছু স্লাইসিং করব, যে আমাদের পাউরুটির টুকরার মতো আমরা জাস্ট কেটে নিলাম, অনেকগুলো পাতকে কেটে নিয়ে আসলে আমরা যেটা করলাম জাস্ট গ্লু দিয়ে অথবা কিছু ইনসুলেটিং ম্যাটেরিয়াল দিয়ে এই পাতগুলোকে জয়েন করে দিলাম, একটার পর একটা পাত বসে গেল। তাহলে আমরা যে কোডটা পাবো সেই কোডটাকে আমরা বলবো আসলে লেমিনেটেড কোড। ঠিক আছে না? এখন এই লেমিনেট করারও আসলে একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি কেউ বলতে পারবা? যে সলিড কোর ইউজ না করে আসলে লেমিনেটেড কোর ইউজ করলে কি সুবিধা? আমরা তো মনে করো শুধু শুধু তো আসলে লেমিনেট করবো না, কারণ লেমিনেট করতে গেলে কিছু কষ্ট আছে, আবার কিছু ক্যালকুলেশন আছে, যে পাতগুলোর থিকনেস কতটুকু হবে, আবার প্রতিটা পাতকে এক্সট্রাক্ট করতে গেলে সেগুলোর মাঝখানে আমাদের কিছু আবার স্টেকিং ম্যাটেরিয়াল দিতে হবে, ইনসুলেটিং ম্যাটেরিয়াল দিতে হবে। তো সলিড কোর ইউজ না করে কেন আসলে আমরা হচ্ছে ল্যামিনেটেড করে দিয়ে গেলাম? প্রত্যেকটা কোর আলাদা আলাদা ভাবে ম্যাগনেটাইজড হবে, মানে বেশি ইএমএফ টা বেশি স্ট্রং হবে। ওটাও ঠিক আছে, সেটা মানে একটা সেন্সে ঠিক আছে যে আমাদের ফ্লাক্স স্যার ডেভেলপমেন্ট ফ্লাক্সটা হচ্ছে, থিকনেসের উপর ডিপেন্ড করে এই জন্য। সেটাও ঠিক আছে। একটু চিন্তা করো, এটা আমরা কোশ্চেনটা করছি কারণ হচ্ছে আমি ডিসি মেশিনের জিনিসটা অলরেডি একবার পড়াইছিলাম, একটু ডিটেলসও বলছি, যেটা ডিসি জেনারেটর আমি বলছিলাম। তো ডিসি জেনারেটর আমরা আসলে এরকম ল্যামিনেটেড কোর ইউজ করছিলাম না, যে আর্মেচার যেটা ছিল সেই আর্মেচারটাকে হচ্ছে আমরা এরকম সলিড ম্যাটেরিয়াল ইউজ না করে কিছু মানে পাতলা পাতলা স্লাইস করছিলাম, করার পরে হচ্ছে আমরা একসাথে যুক্ত করে একটা সিলিন্ড্রিক্যাল কোর তৈরি করেছিলাম। মনে করতেছে? জি স্যার। তাহলে ওই জায়গায় একটু ব্যাখ্যাটা দিয়েছিলাম যে ফ্লাক্স স্ট্রং হবে, এটা ঠিক আছে, তুমি যেটা বলছো ফ্লাক্স পাতে তোমার পারমিয়েবিলিটি, ধরুন ফ্লাক্স বেশি পরিমাণ ফ্লো করবে, যার ফলে আমার ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের যে স্ট্রেন্থ যেটা আছে সেই স্ট্রেন্থ বেড়ে যাবে, ওটা ঠিক আছে। মেজর যে একটা উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা হচ্ছে আমরা ইডি কারেন্ট লস নামে একটা লসের কথা বলছিলাম না? জি স্যার। হ্যাঁ, ওই ইডি কারেন্ট লস যেটা হয়, ইডি কারেন্টটা হচ্ছে অনেকটা এরকম, ধরো যে ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন প্রিন্সিপাল আমাদের বলেছিল, কোনো কন্ডাক্টিং ম্যাটেরিয়াল তুমি সেটা যে কয়েল হইতে হবে তা না, কয়েল হোক বা সলিড ম্যাটেরিয়াল হোক বা যাই হোক না কেন, কোনো কন্ডাক্টিং ম্যাটেরিয়াল যখন রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স পাবে তার মধ্যে ইএমএফ ইনডিউস হবে, এবং সেই কন্ডাক্টিভ কয়েলটা যদি ক্লোজ সার্কিট হয় তাহলে তার মধ্যে কারেন্ট ফ্লো করবে। এতটা সত্য। এখন যে সলিড কোডটা আমরা ইউজ করলাম তার চারপাশে যেহেতু আমাদের দুইটা উইন্ডিং আছে, এক পাশে হচ্ছে আমাদের প্রাইমারি উইন্ডিং আর এক পাশে ধরো আমাদের সেকেন্ডারি উইন্ডিং। এই হাই ভোল্টেজ লো ভোল্টেজ এগুলো তোমাদের এখন জানার দরকার নাই, আমি যেটা বলতেছি। এখন প্রাইমারি উইন্ডিং এ যদি আমি সাপ্লাই দিই তাহলে কিছু ফ্লাক্স প্রডিউস হবে, সেই ফ্লাক্স গুলো হচ্ছে কোরের মধ্যে দিয়ে সার্কুলেট করে গিয়ে আমাদের সেকেন্ডারি উইন্ডিং এ লিঙ্ক করবে, আর সেকেন্ডারি উইন্ডিং এ লিঙ্ক করলে সেখান থেকে আমরা একটা ইএমএফ পাবো, যে ইএমএফ দিয়ে আলটিমেটলি আমরা একটা লোডকে চালাতে পারবো। এখন এই ফ্লাক্স যে আমাদের এই কোরের মধ্যে দিয়ে যাবে সেটা যেহেতু অল্টারনেটিং ফ্লাক্স বা টাইম ভ্যারিং ফ্লাক্স, এই কোর যেহেতু একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল সাথে সাথে সেটা একটা কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল, সো টাইম ভ্যারিং ফ্লাক্স আলটিমেটলি যখনই কোনো কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল পাবে, সো এই কোরের মধ্যে কিছু ইএমএফ আমরা পাবো না, যেহেতু এই কোরটা একটা কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল আমরা বলতেছি। জি স্যার, পাওয়া যাবে, অবশ্যই কিছু ইএমএফ পাওয়া যাবে। আর ইএমএফ যেহেতু পাবো, আবার দেখো এই কোরটার কোনো জায়গায় কি ফাঁকা আছে? কোরটা আসলে পুরোটাই যেহেতু সলিড, সো সব জায়গায় আসলে তোমার এই ইএমএফ টা প্রডিউস হবে, এবং কোরটা যেহেতু সলিড আলটিমেটলি এই কোরটা আসলে শর্ট সার্কিটেড অবস্থায় থাকবে। সো ইএমএফ যদি প্রডিউস হয় এই কোরের মধ্যে আসলে ইন্টারনালি কিছু কারেন্ট সার্কুলেট করা শুরু করবে, ঠিক আছে না? কিন্তু এই ইন্টারনাল যে কারেন্টটা আসলে সার্কুলেট করলো, এই সার্কুলেটিং কারেন্টটা আসলে আমাদের প্রাইমারি কয়েলে ফ্লো করবে না, জাস্ট এই কোরের মধ্যে সে সবসময় ঘুরতে থাকবে, জাস্ট কোরের মধ্যে ঘুরতে থাকবে। সো এই কারেন্টটা আসলে যেহেতু আমাদের লোডকে ড্রাইভ করার জন্য কোনো কাজে আসবে না, এই কারেন্টটা জাস্ট এই কোরের মধ্যেই সার্কুলেট করতে থাকবে। সো এই কারেন্টটা আলটিমেটলি যে কাজটা করবে সেটা হচ্ছে কোরের মধ্যে সার্কুলেট করতে করতে আলটিমেটলি সেই কোরটাকে হিট আপ করবে, অর্থাৎ কোরটাকে উত্তপ্ত করে দিবে। সো আলটিমেটলি ট্রান্সফরমারের যে টোটাল টেম্পারেচার আছে সেই টেম্পারেচারটা বেড়ে যাবে। সো এই কারেন্ট যেটা আছে সেই কারেন্টটা আলটিমেটলি যেহেতু তোমার এখানে কিছু হিট প্রডিউস করবে, সো হিট প্রডিউস করতে গেলে সে যেটা করবে, প্রাইমারিতে আমরা যে পাওয়ার সাপ্লাই দিব সেই পাওয়ার সাপ্লাইয়ের কিছু পরিমাণ পাওয়ার সে এই জায়গায় হিট আকারে তোমার লস করে দেবে। তো হিট আকারে যদি লস করে দেয়, এই কারেন্টটাকে আমরা নাম দিয়েছি হচ্ছে ইডি কারেন্ট। সো ইডি কারেন্টের ধরুন আলটিমেটলি সলিড কোরের মধ্যে যে লসটা হয় সেটাকে আমরা বললাম ইডি কারেন্ট লস। এখন ইডি কারেন্ট লসটা কমানোর জন্য আমরা যেটা করতে পারি, আমরা জানি যে সমস্ত পাতে তোমার ক্রস সেকশনাল এরিয়া বেশি, অথবা যে সমস্ত ওয়্যারের তোমার ক্রস সেকশনাল এরিয়া বেশি সেই ওয়্যারের মধ্যে কারেন্ট ফ্লো করবে বেশি। যেহেতু তোমার সলিড কোর ইউজ করলে, যদি আমরা সলিড কোর ইউজ করি
তাহলে এডি কারেন্ট পাতে তোমার বাধা পাবে কম, অর্থাৎ ক্রস সেকশন এরিয়া যেহেতু বেশি বেশি পরিমাণ এডি কারেন্ট তোমার সার্কুলেট করতে পারবে। আর বেশি পরিমাণ এডি কারেন্ট যদি তোমার এই সলিড কোরের মধ্যে সার্কুলেট করে, আলটিমেটলি তোমার এডি কারেন্ট লসটা কি বাড়বে না কমবে? কি সবাই বাড়বে বুঝে গেছো? বাড়বে বাড়বে। অবশ্যই বাড়বে, যেহেতু আমার এরিয়া বেশি, অর্থাৎ কারেন্ট ফ্লো করার জন্য পাথ পাচ্ছে বেশি, জাস্ট কারেন্টটা এখানে সার্কুলেট করার জন্য পাথ যদি বেশি পাই, আলটিমেটলি তোমার হিট আপ হবে বেশি, আর লসও বেশি হবে, অর্থাৎ বেশি পরিমাণ পাওয়ার আমার ওয়েস্ট হয়ে যাবে। সেটা করার জন্য আমরা যেটা করে থাকি, কারণ আমাদের টার্গেট হচ্ছে এই কোরের মধ্যে ফ্লাক্স সার্কুলেট করানো, কারেন্ট সার্কুলেট করানো না। So আমরা যেটা করতে পারি, এই কোরটাকে যদি সলিড না রেখে জাস্ট তোমার কিছু স্লাইস আপ করে ফেলি, অর্থাৎ ধরো কিছু ছোট ছোট শীট তৈরি করলাম, শীট গুলোকে যদি আমি স্ট্যাক করে দেই, যেহেতু আমরা শীট তৈরি করছি, তো প্রতিটা শীটের মধ্যে আবার তোমার কিছু ইএমএফ ইন্ডিউস হবে, সমস্যা নাই, প্রতিটা শীটের মধ্যে কিছু ইএমএফ ইন্ডিউস হবে, আর ওই প্রতিটা শীটের মধ্যে আবার কিছু ইডি কারেন্ট ফ্লো করবে। কিন্তু যেহেতু শীটের ক্রস সেকশনাল এরিয়া বা থিকনেস যেহেতু তোমার এই সলিড কোরের থিকনেসের সাথে অনেক কম, সো ক্রস সেকশনাল এরিয়া কমে যাওয়ার কারণে আলটিমেটলি ওই ইডি কারেন্ট উৎপন্ন হলেও সেই ইডি কারেন্টের ম্যাগনিটিউডটা হবে খুবই কম। তোমরা বুঝতে পারছি? এখন কারেন্টের ম্যাগনিটিউড যদি তোমার কম, সো আলটিমেটলি রেজিস্টিভ যে লসটা হওয়ার কথা, অর্থাৎ ইডি কারেন্ট উৎপন্ন হলে যে হিট লস যেটা হওয়ার কথা, সেই লসটা আলটিমেটলি কমে যাবে। সো লস কমে গেলে আলটিমেটলি হচ্ছে আমার ইনপুট পাওয়ারের ম্যাচুরিটি পরিমাণ পাওয়ার তুমি হচ্ছে আউটপুটে ডেলিভার করতে পারবে। কতটা কি বোঝা গেছে? তো এটা হচ্ছে আসলে তোমার সলিড কোর ইউজ না করে লেমিনেটেড কোর ইউজ করার একটা সুবিধা। আবার এই লেমিনেটেড কোর ইউজ করার পর যেহেতু আমরা প্রতিটা শীটকে একটা শীট থেকে আরেকটা শীটকে কিছু ইনসুলেটিং ম্যাটেরিয়াল দিয়ে আসলে পৃথক করে রাখি, আর ইনসুলেটিং ম্যাটেরিয়াল ইউজ করার দ্বারা আলটিমেটলি একটা শীট থেকে আরেকটা শীটে তোমার ইডি কারেন্ট সার্কুলেট হওয়ার পসিবিলিটিটাও কমে যাবে। তো এগুলো একটু দেখতে হবে, এগুলা কোথায় আছে সেটা আমি একটু বলে দিব একটু পরে। আমরা আচ্ছা আমাদের আলোচনায় ফেরত আসি। হ্যাঁ বলো। কোর হিসেবে যে আমরা হুম। ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইউজ করছি, আমরা যদি ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইউজ না করে প্যারাম্যাগনেটিক বা ডায়াম্যাগনেটিক ইউজ করতাম, তাহলে কি হতো, বা কেন ইউজ করবো না ওগুলো? ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ম্যাগনেটিজম কি ফেরোম্যাগনেটিক চেয়ে বেশি না কম? এটা উত্তর দাও আগে। আমার কম স্যার, question- কম কম। কম স্যার। তো তোমার টার্গেটটা আসলে কি এখানে হচ্ছে তোমার ফ্লাক্সটা এস্টাবলিশ করা, তাই না? সো ডায়াম্যাগনেটিক ইউজ করলে তোমার আসলে তেমন লাভ হবে না, যেহেতু তোমার ফ্লাক্স পাবা কম। আবার প্যারাম্যাগনেটিক হচ্ছে তোমার কি ম্যাগনেটিজম খুব বেশি। আবার ওইটা ইউজ করলে একটা সমস্যা হচ্ছে তোমার এখানে আরেকটা লস আছে, সেই লসটা আমি একটু পরে যাবো। একটু হিস্টেরিসিস লস নামে একটা লস আছে না, মনে করতেছে? স্যার হিস্টেরিসিস লস করেছিল। হ্যাঁ, একটু হিস্টেরিসিস লসের একটা সমস্যা আছে, যে তুমি পিওর ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইউজ করলে ওই জায়গায় আবার হিস্টেরিসিস লসের পরিমাণটা বেড়ে যাবে। কিন্তু হিস্টেরিসিস লসটা বাড়লে হচ্ছে সেটাও আসলে আস্তে আস্তে ট্রান্সফরমার টেম্পারেচারটা বাড়ায় দেয়, যার ফলে হচ্ছে এখানে লসটা বেড়ে যায় আর কি। তো ফেরোম্যাগনেটিক ইউজ করার একটা সুবিধা হচ্ছে তোমার ওই ফেরোম্যাগনেটিকের যে ম্যাগনেটিজম, সেটা হচ্ছে তোমার কন্ট্রোল করার একটা সুবিধা আছে। তুমি যেহেতু ওই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালটাকে তুমি যখনই সাপ্লাই দিবে তখনই সে ম্যাগনেটাইজ হবে, বাদ বাকি সময় তার ম্যাগনেটিজমটা থাকবে না। তো ওটা ইউজ করলে আলটিমেটলি ম্যাগনেটিজমটা কন্ট্রোল করার একটা সুবিধা আছে আর কি। কিন্তু ম্যাগনেটিজম কন্ট্রোল করা হচ্ছে আলটিমেটলি তুমি ফ্লাক্সটা কন্ট্রোল করতে পারবা, আর ফ্লাক্সটা কন্ট্রোল করতে পারলে আলটিমেটলি তুমি সেকেন্ডারি উইন্ডিং এ যে ভোল্টেজটা ডেভেলপ হবে সেই ভোল্টেজটাকে তুমি কন্ট্রোল করতে পারবা। কিন্তু প্যারাম্যাগনেটিক ইউজ করলে হচ্ছে ম্যাগনেটিজমটা তো সবসময় ফিক্সডই থাকে, তারপর হচ্ছে ম্যাগনেটিজমটা মানে কন্ট্রোল করার একটা অপশনটা কমে যায়। ওই প্যারামিটার ম্যাটেরিয়াল হচ্ছে তোমার ইউজ করা হয় না এটা না, প্যারামিটার ম্যাটেরিয়াল ইউজ করা হয় আসলে তোমার মোটর যেগুলো থাকে, মোটর অথবা জেনারেটর, ওগুলোতে আসলে প্যারামিটার ম্যাটেরিয়াল বেশি ইউজ করা হয়। যদি তুমি চাও যে তোমার ম্যাগনেটিজমটা তুমি সবসময় ফিক্স রাখবা, অর্থাৎ ম্যাগনেটিজম চেঞ্জ করার বা ফ্লাক্স চেঞ্জ করার কোনো দরকার নাই, ওই সমস্ত ক্ষেত্রে হচ্ছে তুমি প্যারামিটার ম্যাটেরিয়াল ইউজ করবা। আর প্যারামিটার ম্যাটেরিয়াল আবার তোমার দামও বেশি, যেহেতু ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল হচ্ছে আমরা বিভিন্ন মিক্সচার বা সংকর ধাতু যেগুলো বলে, অর্থাৎ বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল ইউজ করে আসলে আমরা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল তৈরি করে থাকি, সেগুলোর কস্টটা অনেকটা কমে আসবে। তো অনেক ধরনের অ্যাডভান্টেজ আছে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইউজ করলে, ওই জন্য হচ্ছে আমরা ফেরোম্যাগনেটিক দিকে বেশি যাবো। কস্টটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, কারণ যেহেতু আমরা অনেক কাস্টমার, যেহেতু আমাদের এরকম অনেকগুলো শীট একসাথে যুক্ত করে তৈরি করতে হবে, আমাদের এখানে কস্টের দিকে একটু চিন্তা ভাবনা করতে হবে। আমরা আমাদের আলোচনায় ফেরত আসি, যেখানে আমরা ছিলাম সেটা হচ্ছে প্রাইমারি উইন্ডিং এ আমরা সাপ্লাই দিছিলাম। এখন হচ্ছে ট্রান্সফরমারের যে একটা ডিভাইস, সেই ডিভাইসের কাজ হচ্ছে তোমার ইলেকট্রিক পাওয়ারকে একটা সার্কিট থেকে একটা সার্কিটে ট্রান্সফর্ম করা। কিন্তু ট্রান্সফর্ম করতে গেলে সে আলটিমেটলি ফ্রিকোয়েন্সির কোনো চেঞ্জ করবে না, যেহেতু আমরা এসিতে আছি। সো আমাদের অবশ্যই একটা ফ্রিকোয়েন্সির ব্যাপার চলে আসবে। সো ট্রান্সফরমার আলটিমেটলি তোমার যে জিনিসটা চেঞ্জ করবে সেটা হচ্ছে জাস্ট ভোল্টেজ লেভেলকে চেঞ্জ করবে, কারেন্টের পরিমাণটাকে চেঞ্জ করবে, কিন্তু সে পাওয়ারটা যেহেতু মোটামুটি ফিক্স থাকবে, তো তোমার ফ্রিকোয়েন্সি কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ তুমি যদি প্রাইমারি উইন্ডিং এ 50 হার্টজ এসি সাপ্লাই দাও, সেকেন্ডারি উইন্ডিং এ আলটিমেটলি তুমি 50 হার্টজ এসি সাপ্লাইটাই পাবা, সাপ্লাই কোনো চেঞ্জ হবে না।
আর এক্ষেত্রে হচ্ছে দুইটা উইন্ডিং এর মধ্যে কোনো ইলেকট্রিক্যাল কানেকশন নাই, যেটা আমি বারবার বলতেছি। দুইটা উইন্ডিং এর মধ্যে যে কানেকশনটা এস্টাবলিশ হবে সেটা হচ্ছে বাই মিনস অফ ফ্লাক্স, যে ফ্লাক্সটাকে আমরা আসলে বলতেছি মিউচুয়াল ফ্লাক্স। মিউচুয়াল বলার কারণ হচ্ছে পারস্পরিক আবেশ নামে একটা কথা শুনছিল না ইন্টারে? জি স্যার। ওই মিউচুয়াল ইন্ডাক্টর হচ্ছে জাস্ট প্রাইমারি উইন্ডিং এ আসলে যে ফ্লাক্সটা প্রডিউস হবে সেই ফ্লাক্সটা যখন সেকেন্ডারি উইন্ডিং এ কানেক্ট করবে তখন হচ্ছে আমরা সেকেন্ডারি উইন্ডিং কিছু ইএমএফ পাবো। যেহেতু একের দরুন মানে একটা উইন্ডিং এ উৎপন্ন ফ্লাক্সের দরুন আর একটা উইন্ডিং আমরা কিছু ইএমএফ পাচ্ছি, তো এই ধরনের ফ্লাক্সটা আমরা আসলে বলে থাকি মিউচুয়াল ফ্লাক্স। এগুলা যখন ইন্ডাকটেন্স পড়বো তখন স্যার আরো ডিটেলসে যাবে। এখন আমরা একটু ইকুয়েশনের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রাইমারি উইন্ডিং এ যে ইএমএফটা ইন্ডিউস হচ্ছে সেটা হচ্ছে E1 সমান মাইনাস N1 ইন্টু d∅/dt। আবার সেকেন্ডারি উইন্ডিং এ যে ইএমএফটা উৎপন্ন হচ্ছে E2 সমান মাইনাস N2 ইন্টু d∅/dt। এখন আমরা এই দুটা ইএমএফ কে যদি আমরা হচ্ছে রেশিও করি, এটা এই ফাইটা হচ্ছে আসলে মিউচুয়াল ফ্লাক্স, অর্থাৎ প্রাইমারি উইন্ডিং এ যে পরিমাণ ফ্লাক্স সেকেন্ডারি উইন্ডিং এ একই পরিমাণ ফ্লাক্স যদি আমরা লিঙ্ক করে থাকে, সো আমার d∅/dt টা সেম। সো আলটিমেটলি দুটো জিনিস যদি আমরা রেশিও করি তাহলে আমরা যেটা পাবো, প্রাইমারি উইন্ডিং এ জেনারেটেড ইএমএফ ডিভাইড বাই সেকেন্ডারি উইন্ডিং এ ইনডিউসড ইএমএফ ইকুয়াল টু প্রাইমারি নাম্বার অফ টার্নস divided by secondary number of turns divided by primary number of turns। অথবা আমরা এটাকে অন্যভাবে লিখতে পারি Vp by Vs, that is primary winding a supply voltage divided by secondary winding a load voltage equal to primary winding a number of turns Np divided by secondary winding a number of turns, যেটাকে আমরা বলতাম আসলে টার্নস রেশিও। এখন এই যে ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডে আমরা একটা মাইনাস সাইন দেখতে পাচ্ছি, এই মাইনাস সাইনটার আসলে কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স কি আছে? এখানে আমরা যে মাইনাস সাইনটা দেখতে পাচ্ছি E1 সমান যে মাইনাস N1 d∅/dt, হ্যাঁ লেঞ্জের সূত্র না? হ্যাঁ অবশ্যই। এই মাইনাস সাইনটা ইউজ করার কারণ হচ্ছে আমরা জানি প্রকৃতিতে হচ্ছে যে যে কারণে সৃষ্টি হবে সে তার উৎপত্তির কারণটাকে বানা দিবে। এখন প্রাইমারি উইন্ডিং আসলে যে ইএমএফটা ইন্ডিউস হচ্ছে সেই ইএমএফটার কারণটা কি? এই যে প্রাইমারি উইন্ডিং আমার যে ইএমএফটা উৎপন্ন হলো E1, তার কারণটা কি? ফ্লাক্সের রেট অফ চেঞ্জ। সেই ফ্লাক্সের রেট অফ চেঞ্জ আবার কার দ্বারা সৃষ্টি হচ্ছে? এই সাপ্লাই ভোল্টেজ P1। সো লেন্স আমাদের আসলে বলে থাকে, লেন্সের সূত্রের যে ফিজিক্যাল ফেনোমেনা, যে প্রাইমারি উইন্ডিং অথবা কোন একটা উইন্ডিং যে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স যখন এনকাউন্টার করবে তার মধ্যে যে ইএমএফটা ইনডিউস হবে সেই ইনডিউসড ইএমএফ এর ডিরেকশনটা আসলে এরকম হয়, যে ইনডিউসড ইএমএফ এর ডিরেকশনটা আসলে এরকম হয় যাতে করে সে তার নিজের উৎপত্তির কারণ অর্থাৎ রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সকে সে আসলে অপোজ করবে। এখন রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সকে আসলে সে কিভাবে অপোজ করে থাকে এটা কি বলতে পারবা? আমি তো বললাম ঠিক আছে যে কোন একটা কয়েলের মধ্যে যদি আমরা রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স পাই তাহলে তার ধরুন যে ইএমএফ উৎপন্ন হবে সেই ইএমএফ এর ডিরেকশনটা আসলে এরকম হবে যাতে করে সে তার নিজের উৎপত্তির কারণ দ্যাট ইজ রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সকে আসলে সে অপোজ করবে। এখন আসলে কিভাবে অপোজ করে থাকে এটা কি কেউ বলতে পারবা? কোয়েশ্চেনটাকে বুঝছো নাকি সেটা বুঝো না? ম্যাগনেটিক ফিল্ডের জন্য যে কারেন্ট উৎপন্ন হবে, কারেন্টের জন্য আরেকটা ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হবে, এটা হলো বিপরীত। যেটা হচ্ছে আমরা আর্মেচার রিঅ্যাকশনে দেখছিলাম। অর্থাৎ এই চিত্রটা যদি একটু দেখি আমরা, ধরো আমাদের একটা কোর ম্যাটেরিয়াল আছে, যে কোনো একটা ম্যাটেরিয়াল, তার উপর আমরা কিছু ওয়্যার পেঁচাইলাম। এখন কিছু ফ্লাক্স যদি তাকে লিঙ্ক করে তাহলে এই দুইটা উইন্ডিং এর অ্যাক্রসে আমরা কিছু ইএমএফ পাবো। এখন এই ইএমএফ এর ডিরেকশন যদি আমরা ধরি প্লাস মাইনাস, যদি আমাদের প্লাস মাইনাস স্পেসে থাকবে না, আমরা জাস্ট একটা তোমার হাফ সাইকেলের জন্য চিন্তা করলাম যে উপরের ডিরেকশন হচ্ছে প্লাস, নিচের ডিরেকশন হচ্ছে মাইনাস। এসিতে আসলে এই ধরনের কোনো ডিরেকশন তো নাই, কিছুক্ষণ পরে এটা আবার চেঞ্জ হয়ে যাবে, জাস্ট একটা ইনস্ট্যান্ট আমরা যদি চিন্তা করি। এখন এই ইনডিউস ইএমএফ এর দরুন যদি আমরা এই দুইটা প্রান্তকে যদি আমরা আসলে ক্লোজ সার্কিট করে দিই অথবা যদি ধরো এখানে আমি একটা লোড লাগাই দেই তাহলে অবশ্যই কয়েলের মধ্যে কিছু কারেন্ট সার্কিট করবে না, এখানে তো কোনো সন্দেহ আমাদের নাই। এখন এই কয়েলের মধ্যে যখন কারেন্ট সার্কিট করবে আমাদের একটা মেইন ফ্লাক্স ছিল যেটা হচ্ছে ফাই, যেটা আমাদের সোর্স থেকে আসবে। আর ট্রান্সফরমারের ক্ষেত্রে সেই সোর্সটা হচ্ছে প্রাইমারি উইন্ডিং এর সাথে কানেক্টেড একটা সাপ্লাই ভোল্টেজ সোর্স। আর এই কারেন্ট যখনই আমরা এই দুটো টার্মিনাল ক্লোজ করে দিলাম, ইনডিউস ইএমএফ এর দরুন যে কারেন্টটা সার্কুলেট করবে সেই সার্কুলেটিং কারেন্টের দরুন আসলে কয়েলের চারপাশে আরেকটা ফ্লাক্স সৃষ্টি হবে, দ্যাট ইজ আরেকটা সেকেন্ড একটা ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হবে। যে ম্যাগনেটিক ফিল্ডের টার্গেটই হচ্ছে তোমার প্রাইমারি যে ফ্লাক্স যেটা ছিল অর্থাৎ রেট অফ চেঞ্জ অফ দ্য অরিজিনেটিং ফ্লাক্স, সেই অরিজিনেটিং ফ্লাক্সটাকে আসলে অপোজ করবে। আপনারা বুঝতে পারছেন? অর্থাৎ শুরুতে আমাদের একটা অরিজিনেটিং ফ্লাক্স ছিল, যে অরিজিনেটিং ফ্লাক্সের দরুন আলটিমেটলি আমরা কোনো একটা কয়েলে ওই ফ্লাক্সের রেট অফ চেঞ্জের দরুন আমরা ওই কয়েলে কিছু একটা ইনডিউস ইএমএফ পেয়েছিলাম, যে ইনডিউস ইএমএফ দরুন আমরা ওই যে কয়েলের দুইটা টার্মিনালকে যদি শর্ট সার্কিট করে দেই, ওই ইনডিউস ইএমএফ দরুন ওই কয়েলের মধ্যে যে কারেন্টটা ফ্লো করবে সেই কারেন্টটা আসলে ওই কয়েলের চারপাশে সেকেন্ডারি আর একটা ফ্লাক্স বা সেলফ জেনারেটেড একটা ফ্লাক্স এমন ভাবে সৃষ্টি করবে যে ফ্লাক্সের ডিরেকশনটা হবে আলটিমেটলি তার নিজের উৎপত্তির যে কারণটা ছিল অর্থাৎ অরিজিনেটিং যে
বা অরিজিনাল যে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স তাকে আসলে অপোজ করবে, অর্থাৎ তাকে সবসময় কমিয়ে দিতে চাইবে। অর্থাৎ তুমি রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স যতই বাড়াবা তোমার ইএমএফ এর পরিমাণ ততই বাড়বে, আর ইএমএফ পরিমাণ যতই বাড়বে তোমার কারেন্ট তত বাড়বে, কারেন্ট যত বাড়বে আলটিমেটলি ওই সেকেন্ডারি কয়েলে তোমার সেলফ জেনারেটেড ফ্লাক্সের পরিমাণটা তত বাড়বে, অর্থাৎ অপোজিশনটা আলটিমেটলি ততই বাড়ছে। আপনারা বোঝা গেছে? ওই অপোজিশন বোঝানোর জন্য আলটিমেটলি আমরা যেটা করে থাকি, আমরা হচ্ছে ইকুয়েশনের ডান পাশে আমরা একটা মাইনাস সাইন ইউজ করলাম। তো নর্মালি আমরা যখন ফ্যারাডেস ল করবো তখন হচ্ছে মাইনাস সাইন ইউজ না করলে আসলে তেমন কোনো সমস্যা নাই। আমরা মাইনাস সাইনটায় সচরাচর যখন আমরা ফ্যারাডেস ল ইউজ করে থাকি এই মাইনাস সাইনটা আমরা সব অমিট করে থাকি। জাস্ট এই মাইনাস সাইনটা দ্বারা হচ্ছে লেন্সের যে ফেনোমেনা আছে সেই ফেনোমেনাটা মডেল করার জন্য এই মাইনাস সাইনটা আসলে ইউজ করা হয়ে থাকে। আমরা বুঝাতে পারছি? কোনো কোয়েশ্চেন কি আছে এর মধ্যে? কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন যদি না থাকে তাহলে আমাদের এতটুকু পর্যন্ত আমাদের একটু লিখতে হবে। যখন হচ্ছে আমাদের ট্রান্সফার ওয়ার্কিং প্রিন্সিপাল দরকার, আমরা জাস্ট এই কথাবার্তাগুলো একটু লিখতে হবে, সাথে সাথে আমাদের এই চিত্রটা দিতে হবে। আমাদের এই চিত্রটা দেওয়ার দরকার নাই, এটা জাস্ট আমি বই থেকে স্ক্রিনশট নিচ্ছি, এটা দরকার নেই। আমাদের এই চিত্রটা দিতে হবে আর ইকুয়েশন গুলো একটু লিখতে হবে। আর ইকুয়েশন গুলো যে ফিজিক্যাল যে সিগনিফিকেন্স, যেটা আমি এতক্ষণ পর্যন্ত বললাম, তোমাদের একজনে বলছে কেন মাইনাস সাইনটা আমি ইউজ করলাম, সেই জিনিসটা একটু বলতে হবে আর কি। আর যদি তুমি ধরো এই সেকেন্ডারি উইন্ডিং এর নাম্বার অফ টার্নস যদি তুমি বাড়াই দাও, ধরো এনচুর সংখ্যা যদি তোমার এন ওয়ান চাইতে বেশি হয়, তাহলে ইনডিউস ভোল্টেজের পরিমাণটা হবে তোমার সাপ্লাই ভোল্টেজ চাইতে বেশি, তখন হচ্ছে আমরা যেটা পাবো একটা স্টেপ আপ ট্রান্সফর আমরা পাবো। আর যদি ধরো আমি সেকেন্ডারি উইন্ডিং এর যে নাম্বার অফ টার্নস ইউজ করলাম এন টু, আর সংখ্যা যদি হচ্ছে প্রাইমারি নাম্বার অফ টার্নস তোমার যদি কম হয়, তাহলে ইনডিউস ইএম এর সংখ্যা পরিমাণটা হবে তোমার প্রাইমারি উইন্ডিং এর সাপ্লাই ভোল্টেজের পরিমাণ চাইতে কম, তখন হচ্ছে আমরা একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার আসলে পাবো। ঠিক আছে না? এই জিনিসগুলো এখানে বলা হয়েছে, if N2 is greater than N1 then E2 will be greater than E1, then we get a step up transformer. On the other end, if you make the number of turns in the secondary winding less than that of the number of turns in the primary winding, তখন সেক্ষেত্রে হচ্ছে ইন্ডিউসিং এর পরিমাণটা হচ্ছে তোমার E1 এর চেয়ে কমে যাবে। কারণ তুমি যেহেতু সাপ্লাই উইন্ডিং এ তুমি যে ভোল্টেজ সোর্সটা ইউজ করেছো সেটা যেহেতু সবসময় ফিক্সড, তো তোমার যদি ভোল্টেজটা ফিক্স থাকে, অর্থাৎ প্রাইমারি উইন্ডিং এর সাপ্লাই ভোল্টেজটা যদি ফিক্স থাকে, তোমার N1 টাও ফ্লাক্সটাও ফিক্স থাকবে। আর যে ফ্লাক্স যদি ফিক্স থাকে তাহলে আলটিমেটলি তোমার ইএমএফ এর পরিমাণটা আসলে ডিপেন্ড করবে এই নাম্বার অফ টার্নস এর উপর। পাক সংখ্যা তুমি যদি বাড়াই দাও তাহলে তোমার ভোল্টেজের পরিমাণটা কম বাড়বে, আর পাক সংখ্যা যদি তুমি কমায় দাও তাহলে ভোল্টেজের পরিমাণটা আসলে কমে যাবে। কারণ এই পাক সংখ্যা বাড়ানো বা কমানোটা আসলে আমরা কিসের মাধ্যমে করতে পারি ট্রান্সফরমারে? সেটা হচ্ছে আমরা একটা ট্যাপ চেঞ্জার ইউজ করে থাকি। যারা হয়তো ট্রান্সফরমারে দেখছো যে আমাদের সেকেন্ডারি উইন্ডিং এ কিছু ট্যাপিং দেওয়া থাকে, ওই ট্যাপিংটা যদি আমরা চেঞ্জ করে জাস্ট লাইক আ রেগুলেটর, আমরা ফ্যানের রেগুলেটরের সাহায্যে যেমন স্পিড কন্ট্রোল করে থাকি, জাস্ট সেকেন্ডারি উইন্ডিং এর পাক সংখ্যা বাড়ানো বা কমানোর জন্য কিছু ট্যাপিং দেওয়া থাকে। আমরা ওই ট্যাপিং এর সাহায্যে আলটিমেটলি নাম্বার অফ টার্নস এর সংখ্যা কন্ট্রোল করার মাধ্যমে আমরা ইনডিউস ইএমএফ এর পরিমাণটা আসলে আমরা কন্ট্রোল করতে পারি। এতটুকু হচ্ছে আমাদের ট্রান্সফরমার ওয়ার্কিং প্রিন্সিপাল। আর এখান থেকে যদি আমরা একটু সামনের দিকে আগাই, এই জায়গায় একটা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তারা তোমার বইতে জিনিসটা আছে সেটা হচ্ছে আমরা ইন জেনারেল দেখছি, সেটা হচ্ছে এটা যে d5/dt, এটা হচ্ছে জাস্ট একটা উইন্ডিং এর মধ্যে ইনডিউস ইএমএফ যদি হয় ইনডিউস সমান মাইনাস d5/dt, তাহলে আমাদের যদি ক্যাপিটাল এন সংখ্যক টার্নস থাকে তাহলে ক্যাপিটাল এন সংখ্যক টার্নস এর মধ্যে ইনডিউস ইএমএফ কত হবে সেটা বের করার জন্য আমরা যেটা করতে পারি, জাস্ট একটা উইন্ডিং এর মধ্যে ইনডিউস ইএমএফ কে যদি আমরা ক্যাপিটাল এন দিয়ে গুণ করে দেই, তাহলে আমরা সবগুলো উইন্ডিং এর মধ্যে আলটিমেটলি কতটুকু ইএমএফ ইনডিউস হবে সেটা পেয়ে যাব। কিন্তু রিয়েল ট্রান্সফরমার যেটা আছে, অর্থাৎ যে সমস্ত ট্রান্সফরমার আমরা আইডিয়ালি দেখবো না, যেগুলো হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল আমরা যে সমস্ত রিয়েল ট্রান্সফরমার দেখি, তাদের আসলে এই প্রতিটা উইন্ডিং এর মধ্যে তোমার এই রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সটা আসলে সেম থাকে না। আমরা বুঝতে পারছি? যেটা আমরা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের কথা বলবো, যেটা আইডিয়াল ট্রান্সফরমার যদিও ধরে নেওয়া হচ্ছে তোমার যদি ধরো 100টা নাম্বার অফ টার্নস থাকে, 100টা নাম্বার অফ টার্নস এর রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স হচ্ছে সেম। সো তুমি আসলে প্রতিটা টার্নে অর্থাৎ প্রতিটা পাকের মধ্যে তুমি একই পরিমাণ ভোল্টেজ পাবা। কিন্তু রিয়েল যে সমস্ত ট্রান্সফরমার আছে সেগুলার প্রতিটা টার্নে, অর্থাৎ এই টার্ন গুলো যেহেতু পজিশন সেম না, এই টার্ন গুলো তোমার হচ্ছে কিছু উপরের দিকে আছে, কিছু মাঝখানে আছে, আবার নিচে দিয়ে কিছু আছে, আমার প্রতিটা টার্নের থিকনেসও সেম না হতে পারে। সো প্রতিটা টার্নে আসলে তোমার যে ইনডিউস যে ফ্লাক্স, দ্যাট ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কিং ইচ নাম্বার অফ টার্নস ইজ নট দ্য সেম। তো রিয়েল ট্রান্সফরমার আসলে প্রতিটা কয়েলে তোমার ফ্লাক্সের যে রেট অফ চেঞ্জ সেটা সেম হয় না। আর ফ্লাক্সের রেট অফ চেঞ্জ যদি প্রতিটা কয়েলে সেম না হয়, তাহলে প্রতিটা কয়েল আসলে যে ইএমএফটা ইনডিউস হবে সেই ইনডিউস ইএমএফ এর মানটাও আসলে সেম হবে না। আপনাকে বুঝাতে পারছি আমি? কিছু বুঝছো? স্যার বুঝতে পারছি। যদি ইনডিউস ইএমএফ এর মান যদি সেম না হয়, তাহলে তোমার টোটাল যে ভোল্টেজ আছে সেই ভোল্টেজটা আসলে কি হবে? যে টোটাল ভোল্টেজটা হবে, তুমি যদি প্রতিটা
কয়েলের মধ্যে, অর্থাৎ একটা সেট অফ উইন্ডিং, এই একটা সেট অফ উইন্ডিং এর মধ্যে প্রতিটা পাকের মধ্যে আসলে যে ইএমএফটা ইনডিউস হবে, সবগুলো ইনডিউস ইএমএফ তুমি যদি আসলে যোগ করো, তাহলে তুমি যে ইএমএফটা পাবা সেটাই হচ্ছে রেজাল্টেন্ট যে আউটপুট ইএমএফ সেটা। সেটা মডেল করার জন্য যেটা করা হচ্ছে, তারা এই জায়গায় যেটা করেছে সেটা হচ্ছে তারা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল ফ্লাক্স চিন্তা না করে একটা সাম অফ ফ্লাক্স চিন্তা করলো, সেটাকে তারা ডিনোট করেছে ল্যাম্ডা দ্বারা। The flux linkage lambda is the sum of the flux passing through each turn in the coil. অর্থাৎ আমরা যদি আমাদের n সংখ্যা যদি টার্ন থাকে, এখানে i এর সংখ্যা তুমি যদি চেঞ্জ করো, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ফ্লাক্স, অর্থাৎ প্রতিটা তোমার পাকের মধ্যে কি পরিমাণ ফ্লাক্স তোমার লিংক করলো সেটা যদি হয় ফাই আই, তুমি যদি n এর সংখ্যা যদি চেঞ্জ করো, যদি i এর সংখ্যা যদি চেঞ্জ করো 1 2 3 4 এভাবে যদি বাড়াতে থাকো, তাহলে প্রতিটা কয়েলে তোমার যে পরিমাণ ফ্লাক্স লিংক করবে সে সবগুলো ফ্লাক্স যদি তুমি যোগ করো, আলটিমেটলি যে ফ্লাক্সটা পাবা সেটা হচ্ছে সাম অফ দ্য টোটাল ফ্লাক্স, যেটাকে আমরা বলছি ল্যাম্ডা। এখন এই ল্যাম্ডার জন্য আসলে যে ইএমএফটা পাবো সেটাই হচ্ছে তোমার টোটাল ইনডিউসড ইএমএফ। এখন আমরা যদি অন অ্যান এভারেজ একটা ক্যালকুলেশন করতে চাই, আমাদের ক্যাপিটাল এন সংখ্যক টার্ন দেওয়া আছে এবং ক্যাপিটাল এন সংখ্যক টার্নের মধ্যে যে টোটাল ফ্লাক্স লিংক করলো, যে সাম অফ দ্য ফ্লাক্স লিঙ্কিং দ্য কয়েল ইজ ল্যাম্ডা, তাহলে এভারেজ কত হবে? এভারেজ আমরা পেতে পারি এই ল্যাম্ডাকে যদি আমরা ক্যাপিটাল এন দ্বারা ভাগ করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এভারেজ ফ্লাক্স। এভারেজ ফ্লাক্সটাকে জাস্ট তারা ডিনোট করলো ফাই বার দ্বারা। দিস ফাই বার ইজ নাথিং বাট দ্য ratio of sum of the total flux linking the coil divided by the number of turns, capital N। অর্থাৎ আমরা একটা গড়ে আসলে কত ফ্লাক্স তোমাদের প্রতিটা কয়েলকে লিংক করলো সেটা আমরা পাবো। তাহলে এই ফাইবারের জন্য আসলে আমরা যে ইএমএফটা পাবো সেটা হচ্ছে এভারেজ ইনডিউসড ইএমএফ। এখন এই চিত্রটার মধ্যে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে আমাদের মিউচুয়াল ফ্লাক্স এবং হচ্ছে কিছু লিকেজ ফ্লাক্স দেখানো হচ্ছে। অর্থাৎ প্রাইমারি উইন্ডিং থেকে আসলে যে ফ্লাক্সটা উৎপন্ন হবে তার মেজরিটি ফ্লাক্স হচ্ছে তোমার এই কোরের মধ্যে দিয়ে গিয়ে তার পার্শ্ববর্তী যে কয়েলটা আছে সেকেন্ডারি কয়েল তাকে লিংক করবে, ঠিক আছে। কিন্তু দেখা যায় প্রাইমারি উইন্ডিং থেকে যে ফ্লাক্সটা প্রডিউস হচ্ছে তার মধ্যে কিছু পরিমাণ ফ্লাক্স আবার তোমার এই প্রাইমারি উইন্ডিং থেকে সৃষ্টি হয়ে কোরের মধ্যে দিয়ে পাস না করে তার প্রাইমারি উইন্ডিং এর চারপাশে যে এয়ার মিডিয়াম আছে সেই এয়ার মিডিয়াম মধ্যে পাস করবে। অর্থাৎ প্রাইমারি উইন্ডিং থেকে সৃষ্টি হয়ে সে পার্শ্ববর্তী এয়ার মিডিয়াম যে সার্কুলেট করে আবার হচ্ছে ওই প্রাইমারি উইন্ডিং এ ফেরত আসবে। কথা বুঝতে পারছি? অর্থাৎ প্রাইমারি উইন্ডিং আমরা দুই ধরনের ফ্লাক্স দেখতে পাচ্ছি। কিছু ফ্লাক্স অর্থাৎ মেজরিটি পরিমাণ ফ্লাক্স তোমার যে কোর ম্যাটেরিয়াল আছে সে কোরের মধ্যে পাস করবে, পাস করে সে তোমার সেকেন্ডারি উইন্ডিং এ লিক করবে, ঠিক আছে। কিন্তু পাশাপাশি কিছু ফ্লাক্স আছে যেগুলো হচ্ছে তোমার প্রাইমারি উইন্ডিং থেকে সৃষ্টি হবে, সৃষ্টি হয়ে সে কোরকে বাইপাস করবে, অর্থাৎ কোরের মধ্যে পাস করবে না, কিন্তু প্রাইমারি উইন্ডিং এর পার্শ্ববর্তী যে এয়ার মিডিয়াম আছে সেই এয়ার মিডিয়ামের মধ্যে সার্কুলেট করে আবার ওই প্রাইমারি উইন্ডিং এ ফেরত আসবে। এই ধরনের ফ্লাক্স গুলোকে আসলে আমরা বলে থাকি লিকেজ ফ্লাক্স, যেগুলো আসলে তোমার ইনডিউস ইএমএফ যেটা তোমার টার্গেট, অর্থাৎ সেকেন্ডারি যে ভোল্টেজ প্রোডাকশন করা তোমার টার্গেট, সেই সেকেন্ডারি ভোল্টেজ প্রোডাকশন আসলে তারা ভূমিকা রাখতে পারে না, তারা আলটিমেটলি হচ্ছে সাপ্লাই ভোল্টেজের তোমার লস কম্পোনেন্ট হিসেবে দায়ী থাকে। তো টোটাল যে প্রাইমারি ফ্লাক্স, টোটাল প্রাইমারি ফ্লাক্সটাকে আসলে আমরা দুইটা ফ্লাক্সের সামেশন আকারে দেখতে পারি। একটা হচ্ছে তোমার মিউচুয়াল ফ্লাক্স আর একটা হচ্ছে তোমার প্রাইমারি উইন্ডিং এর লিকেজ ফ্লাক্স। এই লাইনটা কি বুঝতে পারছো? φp সমান φn প্লাস φlp। যদি বোঝা না যায় তাহলে বলতে পারো। স্যার আরেকবার। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের প্রাইমারি উইন্ডিং আমরা কিছু সাপ্লাই দিছি, সাপ্লাই দিলে কয়েল থেকে কিছু পরিমাণ ফ্লাক্স প্রডিউস হবে। তারপরে এই ফ্লাক্স গুলোকে সাস্টেন করার জন্য, অর্থাৎ এই ফ্লাক্স গুলোকে সার্কুলেট করিয়ে সেকেন্ডারি একটা কয়েলকে লিংক করার জন্য আমরা যেটা ইউজ করলাম একটা তোমার কোর ম্যাটেরিয়াল ইউজ করলাম, যেটা হচ্ছে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল ধরে একটা কোর। তো কোরের মধ্যে দিয়ে তোমার এই ফ্লাক্স গুলো পাস করবে, কিছু পরিমাণ ফ্লাক্স পাস করে গিয়ে যখন ওই সেকেন্ডারি তোমার কয়েলটাকে লিংক করলো তখন হচ্ছে তুমি সেকেন্ডারি উইন্ডিং এর একটু তুমি ভোল্টেজটা বিল্ড আপ করতে পারলাম। এখন আমি যদি একটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে ধরো আমি কোডটাকে ইউজ করলাম না, যদি কোডটাকে ইউজ না করি তাহলে এই প্রাইমারি উইন্ডিং থেকে কিছু ফ্লাক্স তৈরি হবে, তৈরি হয়ে মিউচুয়াল ফ্লাক্সটা তোমার সেকেন্ডারি উইন্ডিং কে লিংক করবে, তখন হচ্ছে তুমি ইএমএফটা পাবা। ইএমএফ পাবা না তা না, অর্থাৎ এয়ার মিডিয়ামের মধ্যে তুমি চাইলে ফ্লাক্সটাকে পাস করাতে পারো, তুমি চাইলে একটা কোর ম্যাটেরিয়ালের মধ্যে চাইলে ফ্লাক্সটাকে পাস করাতে পারো। এখন এয়ার মিডিয়াম ইউজ না করে আসলে কোর মিডিয়াম ইউজ করার একটা অ্যাডভান্টেজ আছে। সেই অ্যাডভান্টেজটা হচ্ছে যেহেতু এটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, অবশ্যই এয়ার এই ফ্লাক্সের এই পাতের মধ্যে ফ্লো ওয়ার টেন্ডেন্সিটা বেশি থাকবে, অর্থাৎ পারমিয়াবিলিটি হচ্ছে তোমার এয়ার মিডিয়ামের তুলনায় ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের বেশি, ঠিক আছে না? তারপর হচ্ছে আমরা যদি কোর ম্যাটেরিয়াল ইউজ করে থাকি, প্রাইমারি উইন্ডিং থেকে যে ফ্লাক্সটা প্রডিউস হবে সেই ফ্লাক্সটা ইজিলি তোমার ওই কোরের মধ্যে দিয়ে সার্কুলেট করে গিয়ে আলটিমেটলি তোমার ওই সেকেন্ডারি উইন্ডিং এ লিংক করবে। কিন্তু সবগুলো ফ্লাক্স আলটিমেটলি তোমার প্রাইমারি উইন্ডিং এ যে ফ্লাক্সটা প্রডিউস হলো সবগুলো ফ্লাক্স আলটিমেটলি তোমার হচ্ছে সেকেন্ডারি উইন্ডিং এ যেতে পারবে না। কিছু ফ্লাক্স থাকবে যেটা প্রাইমারি উইন্ডিং থেকে সৃষ্টি হয়ে তোমার প্রাইমারি উইন্ডিং এর চারপাশে যে এয়ার ম্যাটেরিয়াল আছে সেই এয়ার ম্যাটেরিয়াল এর মধ্যে দিয়ে সেকেন্ডারি প্রাইমারি উইন্ডিং এ ফেরত আসবে। সেটাকে আমরা বলছি আসলে হচ্ছে লিকেজ ফ্লাক্স।
সো আলটিমেটলি প্রাইমারি থেকে যে ফ্লাক্সটা প্রডিউস হচ্ছে সেটাকে আমরা আসলে দুটো ফ্লাক্সের সামেশন আকারে লিখতে পারি, একটা হচ্ছে মিউচুয়াল ফ্লাক্স আর একটা হচ্ছে তোমার লিকেজ ফ্লাক্স। আপনাকে বোঝা গেছে? জি স্যার। জি স্যার। অনুরূপভাবে আমরা সেকেন্ডারি উইন্ডিং এ লিখতে পারি। সেকেন্ডারি উইন্ডিং এ যেহেতু তোমরা একটু আগে বলছো যে লেঞ্জার ল অনুযায়ী যখনই হচ্ছে তুমি এই সার্কিটটা ক্লোজ করে দিবা, এই জায়গায় কিছু কারেন্ট ফ্লো করবে, আর কারেন্ট ফ্লো করলে আমরা জানি ওই কয়েলের চারপাশে কিছু ম্যাগনেটিক ফিল্ডের দরুন কিছু ফ্লাক্স প্রডিউস হবে। তো সেকেন্ডারি কয়েলও তোমার কিছু ফ্লাক্স প্রডিউস হবে, যে ফ্লাক্সের কিছু অংশ ওই কোরের মধ্যে দিয়ে পাস করে তোমার সেকেন্ডারি কয়েল থেকে প্রাইমারি কয়েলে লিংক করবে। আবার কিছু ফ্লাক্স থাকবে যেগুলো হচ্ছে সেকেন্ডারি কয়েল থেকে উৎপন্ন হয়ে তার চারপাশে যে এয়ার মিডিয়াম আছে তার মধ্যে সার্কুলেট করে আবার ওই সেকেন্ডারি কয়েলে ফেরত আসবে, যেগুলোকে আমরা আসলে তোমার ওই ইফেক্টিভ ইএমএফ প্রোডাকশনের জন্য ইউজ করতে পারবো না, যেগুলো হচ্ছে জাস্ট লস কম্পোনেন্ট হিসেবে তোমার ওই সেকেন্ডারি উইন্ডিং এ উপস্থিত থাকবে। তো আমরা সেকেন্ডারি উইন্ডিং এর টোটাল যে ফ্লাক্স থাকবে সেটাকে আমরা লিখতে পারি একটা মিউচুয়াল ফ্লাক্স হচ্ছে। আচ্ছা একটু একটা মিনিট একটু হোল্ড করো তো। হ্যালো, আছো সবাই? জি স্যার। বৃষ্টির অবস্থা আসলে এতই খারাপ, আমি যে অবস্থা যেখানে আছে আসলে খুবই বৃষ্টি হচ্ছে। তোমাদের ওখানে কি অবস্থা? স্যার আকাশ ডাকতেছে। Recording stopped. জ্বর হইতেছে চারিদিকে স্যার, মারাত্মক। চট্টগ্রাম আসলে প্রচুর বৃষ্টি হচ্ছে, যারা চট্টগ্রাম আছে সেখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। অবস্থা তুফান, খুবই স্যার। খারাপ আর কি। স্যার আপনার কথা কেটে কেটে আসতেছে স্যার। নেটওয়ার্কের তো প্রবলেম আছে, প্লাস হচ্ছে তোমার প্রচুর থান্ডারিং হচ্ছে, এই অবস্থা খুবই খারাপ আর কি, যেটা বলতে গেলে। আর বেশিক্ষণ ক্লাস নিবো না, 5-10 মিনিট শেষ করে দিবো। ক্লাস নেওয়ার মতো সিচুয়েশন আসলে আমি নয় হয়েছিল। যখন ক্লাস শুরু করছিলাম আসলে তখন তোমার পরিবেশের অবস্থা তো খারাপ ছিল না, হঠাৎ করে আসলে প্রচুর মানে ঝড় বৃষ্টি শুরু স্যার এখন হয়েছে। প্রায় সব জায়গার পরিস্থিতি স্যার খারাপ, এখানে ক্লাস রেখে দিলে ভালো হয়। ভাবছিলাম একটু আগে গেলে একটু সুবিধা হতো আর কি, কিন্তু বেশি দিন আর নাই। আচ্ছা এই টাইপটা বলে শেষ করে দিব, জাস্ট 5টা মিনিট সময় দাও। নেট আসে যায় স্যার। জাস্ট 5 মিনিট হলে চলবে। Recording in আচ্ছা আমরা progress. ওয়ার্কিং প্রিন্সিপালটা তো বোঝা গেছে তাই না? এটা বুঝতে গেলে আমাদের হচ্ছে একটা মেজর জি স্যার, ওইটা বোঝা গেছে। টাইপ অফ ট্রান্সফরমার এটা তেমন ইম্পর্টেন্ট না, যেটা আমরা ট্রান্সফরমার করতেছি আমরা মোটরও অনেক ধরনের টাইপ দেখছি, সিরিজ মোটর, শান্ট মোটর, জেনারেটর দেখছিলাম, সিরিজ ডিসি জেনারেটর, শান্ট ডিসি জেনারেটর। ট্রান্সফরমারের কিছু ক্লাসিফিকেশন আছে বেসড অন দ্য অ্যাপ্লিকেশন। আমরা দেখতে পাচ্ছি ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারটা আসলে ল্যাবরেটরিতে ইউজ করা হয়। তোমাদের যারা ত্রিপুরাতে যারা আছে ফ্রেন্ড, ওরা আসলে থার্ড ইয়ারের দিকে যদি এই জন্য ট্রান্সফরমার ইউজ করে থাকে, এগুলোর কাজ হচ্ছে জাস্ট কারেন্ট ট্রান্সফরমার একটা আছে, একটা হচ্ছে পটেনশিয়াল ট্রান্সফরমার। ধরো তোমার হাই কারেন্ট মেজার করার জন্য আসলে কারেন্ট ট্রান্সফরমার ইউজ করা হয়। আমরা জানি প্রাইমারি থেকে যদি আমরা হাই কারেন্ট সাপ্লাই দিই এখানে ভোল্টেজ থাকবে কম। জাস্ট হাই কারেন্ট যেগুলো হচ্ছে আমাদের নর্মাল যে সমস্ত এমিটার আছে, যে এমিটার গুলোর রেঞ্জ খুবই কম, আমরা সাধারণত ল্যাপটপে যে সমস্ত এমিটার ইউজ করে থাকি তাদের রেঞ্জ যেহেতু কম, তো তারা হচ্ছে বেশি হাই কারেন্ট মেজার করতে পারে না। তো হাই কারেন্টটাকে আমরা জাস্ট স্টেপ ডাউন করে আমাদের মেজারেবল রেঞ্জে নিয়ে আসার জন্য যে ট্রান্সফরমারটা ইউজ করে থাকি সেটা হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার, যেটাকে অনেক সময় সংক্ষেপে বলা হয় সিটি। ওরকম আর একটা ট্রান্সফরমার আছে যেটাকে আমরা হচ্ছে পটেনশিয়াল ট্রান্সফরমার বা পিটি, যেটা হচ্ছে তোমার হাই ভোল্টেজকে তোমার স্টেপ ডাউন করে মেজারেবল রেঞ্জে নিয়ে আসবে। ওগুলো জাস্ট আমরা মেজারমেন্ট পারপাসে ল্যাবরেটরিতে ইউজ করে থাকি। একটা হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার সিটি, একটা হচ্ছে পটেনশিয়াল ট্রান্সফরমার বা পিটি। তারপর স্টেপ আপ ট্রান্সফরমার বা স্টেপ ডাউন ট্রান্সফরমার, এগুলো তোমরা নাম শুনে বুঝতে পারছো, এগুলো আর ব্যাখ্যা করার দরকার নেই। একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, যেটা হচ্ছে আমাদের বাসা বাড়িতে আমরা যে সমস্ত অ্যাপ্লায়েন্স ইউজ করে থাকি, যেগুলো হচ্ছে সিঙ্গেল ফেজ, একটা নিউট্রাল আর একটা হচ্ছে তোমার লাইভ ওয়্যার, দুটো ওয়্যার আমাদের আছে। ওই ধরনের সাপ্লাই হচ্ছে 220 ভোল্ট সাপ্লাই যেগুলোতে আছে, সেখানে আমরা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার ইউজ করে থাকি।
যেগুলো হচ্ছে আমাদের হাই পাওয়ার ক্ষেত্রে অ্যাপ্লায়েন্স যেগুলো আমাদের ইন্ডাস্ট্রিতে থাকবে, অথবা সাবস্টেশন বা পাওয়ার স্টেশন যেগুলো থাকে সেগুলো আমরা প্রধানত 3 ফেজ ট্রান্সফরমার ইউজ করে থাকি। যেগুলো 3টা ফেজ থাকবে, রেড, ইয়েলো এবং ব্লু, আর ওয়াইবি 3টা ফেজ আমাদের থাকে। এগুলো আমাদের তো ডিটেলসে যাওয়ার দরকার নাই। এরপর হচ্ছে পাওয়ার ট্রান্সফরমার, যেটা হচ্ছে তোমরা পাওয়ার স্টেশন আমরা ইউজ করবো, যেখানে হচ্ছে আমাদের জেনারেটর ভোল্টেজটা কম, কিন্তু ওভার দ্য লং ডিস্টেন্স যখন আমরা ট্রান্সফার করতে চাই তখন যেহেতু আমাদের হাই ভোল্টেজ দরকার, তো আমরা জাস্ট কম ভোল্টেজ রেঞ্জ থেকে হাই ভোল্টেজ যাওয়ার জন্য আমরা পাওয়ার ট্রান্সফার ইউজ করবো। আবার সাবস্টেশন থেকে যেহেতু আমাদের বাসা বাড়িতে পাওয়ার পাঠাতে হবে, যেহেতু বাসা বাড়িতে আমাদের ভোল্টেজের পরিমাণটা কম, সো জাস্ট ডিস্ট্রিবিউশন করে দেওয়ার জন্য আমরা যে ট্রান্সফার টেস্ট করে থাকি লো ভোল্টেজ এন্ডে, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ট্রান্সফার। আবার কনস্ট্রাকশনের ভিত্তি করে ট্রান্সফারটা দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার পোর্ট টাইপ ট্রান্সফার, একটা হচ্ছে শেল টাইপ ট্রান্সফার। পোর্ট টাইপ ট্রান্সফারটা হচ্ছে সচরাচর আমরা সবচেয়ে বেশি দেখে থাকি, যেখানে হচ্ছে আমাদের 2টা লেগ থাকবে, 2টা লেগের মধ্যে একটা হচ্ছে প্রাইমারি উইন্ডিং পেঁচানো থাকবে, একটা লেগের মধ্যে তোমার সেকেন্ডারি উইন্ডিং পেঁচানো থাকবে। আর শেল টাইপ ট্রান্সফার যেটা আছে সেটা হচ্ছে তোমার দুই পাশে 2টা উইন্ডো থাকবে, দুই পাশে 2টা উইন্ডোর মাঝখানে জাস্ট একটা লেগ থাকবে। ওই লেগের উপর হচ্ছে আমরা প্রাইমারি উইন্ডিং এবং সেকেন্ডারি উইন্ডিং দুটো পেঁচিয়ে দিব। আর প্রাইমারি উইন্ডিং এবং সেকেন্ডারি উইন্ডিং দুটোকে পৃথক রাখার জন্য তাদের মাঝখানে আসলে আমরা একটা ইনসুলেটিং ম্যাটেরিয়াল ইউজ করি। এটা হচ্ছে অনেকটা এরকম, 2টা সিলিন্ডার থাকবে, একটা হচ্ছে প্রাইমারি উইন্ডিং আর একটা ধরো সেকেন্ডারি উইন্ডিং। দুটো সিলিন্ডারের মাঝখানে একটা ফাঁকা জায়গা রাখবো, ওই ফাঁকা জায়গা আমরা কিছু ইনসুলেটিং ম্যাটেরিয়াল বা অন্তরক পদার্থ ইউজ করে থাকি। এটা ছিল আমাদের শেল টাইপ ট্রান্সফরমার। আর টার্ন্স রেশিও তোমরা বুঝতেই পারতেছো, আমাদের প্রাইমারি নাম্বার অফ টার্ন্স এবং সেকেন্ডারি নাম্বার অফ টার্ন্স এর ভিতরে রেশিও যদি আমরা করি, আমরা যেটা পাবো সেটা টার্ন্স রেশিও স্মল হয়। আর এটাকে যদি আমরা কারেন্টের সাহায্যে লিখি, আমরা জানি যেহেতু আমাদের ট্রান্সফরমারের পাওয়ারটা সেম, ইনপুট পাওয়ার এবং আউটপুট পাওয়ার দুটোই যেহেতু সেম, সো আলটিমেটলি আমরা লিখতে পারি NP into IP, that is the primary current and primary number of turns equal to secondary current and the secondary number of turns. জাস্ট এখান থেকে যদি আমরা টার্ন্স রেশিওটা একটা জেনারেল ইকুয়েশন লিখতে পারি, তো হচ্ছে প্রাইমারি ভোল্টেজ যেটা সেকেন্ডারি ভোল্টেজ ইকুয়াল টু প্রাইমারি নাম্বার অফ টার্নস ডিভাইড বাই সেকেন্ডারি নাম্বার অফ টার্নস ইকুয়াল টু সেকেন্ডারি কারেন্ট ডিভাইড বাই দ্য প্রাইমারি কারেন্ট। এই রেশিওটা আমাদের তো লাগবে, আমাদের একটা ম্যাথ সলভ করবো, হয়তো নেক্সট ক্লাসে আমরা দেখবো। এই ক্লাসে আমাদের এই জিনিসটা করতে হবে। স্যার বলো। টাইপস অফ ট্রান্সফরমেশন আমরা স্যার বিস্তারিত যেহেতু পড়লাম না, এখান থেকে কোশ্চেন টাইপ কেমন হতে পারে? আর টাইপটা আমাদের তেমন লাগবে না, এটা জাস্ট একটু জানার জন্য বলছি। ওকে স্যার, এটা জাস্ট একটু মানে কি ধরনের টাইপ আছে এটা জাস্ট একটু দেখে ফেলবো। এটা বিস্তারিত আমাদের দরকার না। এটা একটা কনস্ট্রাকশনে যারা যায় তাদের লাগবে, যেমন এই কোডটা কি কনস্ট্রাকশন করা হয়, যেমন অনেক হিসাব নিকাশ আছে, ওগুলো আমাদের দরকার। তো ঠিক আছে, আজকে তাহলে এখানে থাক। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট এখান থেকে শুরু করব। জি স্যার। ওকে স্যার, ঠিক আছে, তাহলে আমরা বৃহস্পতিবারে বসতেছি আবার। জি স্যার, ইনশাআল্লাহ। Recording stopped. 12টাই হবে না? হ্যাঁ, 12টায় হবে। আচ্ছা আচ্ছা। আল্লাহ হাফেজ।